প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৪ লেখনীতে জান্নাত নুসরাত। সকাল ১০টা। ঘুমে ঢুলুঢুলু হয়ে নিচে নেমে আসলো ইশরাত। রান্নাঘরে মাছ তৈলে ভাজার জন্য দেওয়া হয়েছে, ছিয়াকারের শব্দ আসছে। ইশরাত ধীরে ধীরে হেঁটে গেল টেবিলের দিকে। টু শব্দ করল না মুখ দিয়ে, শব্দ করে চেয়ার টেনে বসলো। নাজবিন বেগম গ্যাসের চুলার আঁচ কমিয়ে দিয়ে ক্যাবিনেটের দিকে এগিয়ে যান কফি পাউডার বের করার জন্য। ইশরাতের ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই মাথায় হাত দিয়ে টেবিলে কবজি ঠেকিয়ে বসে রইল। বসে বসে অনেকক্ষণ ঝিমলো। ঝিমানো শেষে তর্জনী আর মধ্যমা আঙুল দিয়ে কপালের মধ্যখানে হালকা হাতে চাপ প্রয়োগ করলো, যাতে মাথা ব্যথা কমে। মুখে রা নেই তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির ভেতরে প্রবেশ ঘটালো ধূপধাপ করে হেঁটে আসা ঘূর্ণিঝড়ের। ইশরাত টেবিলে বসে থেকে মৃদু হাসল। তখনও পেছনে দাঁড়ানো মেয়েটাকে সে বুঝতে দেয়নি, তার উপস্থিতি সে টের পেয়ে গিয়েছে। গলার আওয়াজ বাড়িয়ে কিচেনে থাকা নাজমিন বেগমের উদ্দেশ্যে ইশরাত বলল, আম্মু, বাড়ি আজ ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই প্রশ্ন সে করেছে নুসরাতকে জ্বালানোর জন্য, আর ঠিক তাই হলো। নুসরাত জ্বলে উঠল ধূপ করে, তবুও মুখ বন্ধ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল স্থির নিজের জায়গায়, ইশরাতের পরবর্তী কথার শোনার আশায়। অজ্ঞ নাজমিন বেগম পানির পাত্র চুলায় বসে অপেক্ষা করতে লাগলেন পানি গরম হওয়ার। পানি গরম হওয়ার পর পানিতে চামচে সামান্য 1 চামচ কফি পাউডার দিয়ে তা উত্তর করলেন, কেন? ইশরাত ঠোঁট চেপে হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করল। সে না চেয়ে বুঝতে পারছে নুসরাত অজাগার সাপের মতো ফুলছে ভিতর ভিতর, তবুও ধৈর্য ধারণ করে অপেক্ষা করছে তার উত্তর শোনার আশায়। ইশরাত আর কাউকে অপেক্ষা করালো না। মুখে হাত চেপে হাসি আটকে রেখে বলল, কারণ তুফান আজ বাড়িতে নেই। ইশরাতের কথা শেষ হওয়ার আগেই ধূপ করে শব্দ হলো। ধূপ থাপ শব্দ শুনে নাজমিন বেগম আতঙ্কিত হয়ে কিচেন থেকে দৌড়ে বের হয়ে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি হতাশ হলেন। 2 মেয়ের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগী গলায় বললেন, একজন গন্ডারের মতো বড় হয়ে গিয়েছে, আর এখনো কুকুরের মতো কামড়াকামড়ি করছেন। নুসরাত, ছাড়িস রাতকে, না হলে পিঠে আজ তোর 2 ঘা পড়বে। নুসরাত শেষবারের মতো ইশরাতের চুল টান দিয়ে দৌড় দিল। দূরে দাঁড়িয়ে মা বোনকে জিব্বা বের করে ভেঙিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে নিবে, নাসির সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও, নাস্তা করে বের হও। বাবার আদেশ পেয়ে নুসরাত আর বাহিরে পা বাড়ালো না। সে বাবার প্রতি একটু বেশি দুর্বল। বাবার প্রতি তার যতটা ভালোবাসা, মায়ের প্রতি তার ততটুকু ভালোবাসা আসে না। সে জানে না এর কারণ কি। যেই কারণে হোক, বাবাকে সে বেশি ভালোবাসে। নুসরাত বাড়ানোর পা ফিরিয়ে নিয়ে আসে। ইশরাত তখনও টেবিলের উপরে বসে ঘুমে ঢুলুঢুলু হয়ে চোখগুলো খুলে রাখার চেষ্টা করছে। চেয়ার টানার শব্দ শুনে সে আবার নড়ে চড়ে বসল। মাথা নিজের চেয়ারের পেছন দিকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। নাসির সাহেব চেয়ার টেনে বসে ইশরাতের দিকে তাকালেন। শুভ্র মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, আর চোখের নিচে আবারও মোটা আস্তরণ পড়েছে। চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, এ যেন সেই কলঙ্ক তার শুভ্র দাগহীন মেয়ের মুখে ভেসে উঠেছে। নাসির সাহেব জুসের জগ নিজের দিকে কাছে টেনে নেন। গ্লাসে জুস ঢালতে ঢালতে রসিয়ে জিজ্ঞেস করেন, আবার দুঃস্বপ্ন দেখেছ? ইশরাত চোখ খুলে তাকায়, কিন্তু চোখগুলো উপরে তুলে না, নিচের দিকে তাকিয়ে স্থির রেখে স্বল্প গলায় বলে, জি আব্বু। নাসির সাহেব নুসরাতের দিকে 1 গ্লাস জুস আর ইশরাতের দিকে আরেকটা গ্লাস জুস এগিয়ে দিয়ে বলেন, এটা নিয়ে এত ভাববার কিছু নেই। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, অতিরিক্ত স্ট্রেস যাচ্ছে, তাই এইসব স্বপ্ন দেখছো। নাসির সাহেব স্বাভাবিক গলায় কথা বলে জুসের গ্লাসে চুমুক দিলেন। হঠাৎ নুসরাত হে হে করে হেসে উঠল। নাসির সাহেব গ্লাস রেখে নুসরাতের দিকে তাকান, জিজ্ঞেস করেন, কি হয়েছে, হাসছো কেন? নুসরাত 2 পাশে কিছু না ভঙ্গিতে মাথা নাড়ায়। নাসির সাহেব জুসের গ্লাসটায় আরেক চুমুক দিতে নুসরাতের ঠোঁট চোখা করে শুধায়, আব্বা, সত্যি কি ওইটা স্বপ্ন নাকি? কথা শেষ করতে পারে না, তার আগেই খুক খুক করে কেসে ওঠেন নাসির সাহেব। ইশরাত দৌড়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, বাবার দিকে এগিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। নাসির সাহেব একটু ধাতস্থ হতেই ইশরাত সরে আসে।
নিজ স্থানে বসে পড়তেই বাবার ধমক কানে যায়, যা তিনি নুসরাতের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। তুমি কে বলছিলে? আবার বলো। এইভাবে খাবার খাওয়ার সময় কেউ কথা বলে? জান আটকে মেরে ফেলতে চাও কি? নুসরাত রহস্যময় হাসে, ঠোঁট উল্টে চোখ ঝাপটায়, তারপর গাল ফুলিয়ে 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে বলে, আব্বা আমি কিন্তু পড়ে নিয়েছি। নাসির সাহেব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেন, কি পড়ে নিয়েছো তুমি? নুসরাত শুধু হাসে, একবার ঠোঁট চোখা করে তো আরেকবার ঠোঁট উল্টায়। নাসির সাহেব টেনশন নিতে পারলেন না আর। এই মেয়ে তাকে টেনশন দিতে দিতে মেরে ফেলবে। দাঁতে দাঁত চেপে ছোট ধমক দিয়ে বললেন, তুমি কি পড়ে নিয়েছো বলে ফেলো, এভাবে সাসপেন্স দিচ্ছ কেন? নুসরাত 2 চোখ ছোট ছোট করে ভুরু নাচায়, এক পাশের ভুরু উঁচু করে গর্বে ফুলে ওঠা বুক নিয়ে বলে, আমাদের লাইব্রেরি রুমে যে ডায়েরি আছে ওইটা। নাসির সাহেব এবার কিছুটা ভয়ার্ত হলেন। নুসরাতের দিকে সিরিয়াসভাবে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন ডায়েরি পড়ে নিয়েছো তুমি? নুসরাত কথা বলে না, শব্দ তুলে শু শু ডাকিয়ে জুসের গ্লাস থেকে জুস পান করে। জুস খাওয়া শেষে গ্লাস রেখে সামনে তাকাতেই দেখে ইশরাত আর নাসির সাহেব এখনো তার দিকে তাকিয়ে আছেন প্রশ্নাত্মক চোখে। নুসরাত শুধু হাসে, তারপর বাবাকে জ্বালাতে বলে, ওই যে গোলাপি ডায়েরিটা, যেটা আপনি আমাকে আর ইশরাতকে স্পর্শ করতে দিচ্ছেন না, ওইটা। নাসির সাহেব বুকে হাত চেপে ধরেন, চেয়ারে সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন, না করা সত্ত্বেও ওই ডায়েরি তুমি পড়েছো কেন? নুসরাত এক পা তুলে চেয়ারে বসে নির্লিপ্ত চোখে আশপাশে চোখ বুলিয়ে নিয়ে উত্তর করে, আপনি তো জানেন আব্বা, নিষিদ্ধ জিনিস জানার প্রতি আমার একটু বেশি ঝোঁক, আর তাই নিজের ঝোঁক সামলাতে না পেরে ওই ডায়েরিটা পড়ে নিয়েছি। নাসির সাহেবের বুকে কিছু একটা কামড় দিয়ে উঠল। এক হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরে জিজ্ঞেস করলেন, কতটুকু পড়েছো তুমি? ইশরাত দুজনের মাঝখানে বসে একবার বাবার দিকে গোল গোল চোখে তাকায় আর একবার বোনের দিকে তাকায়। সে বেচারা নুসরাতের ভাষায় 2 বিজ্ঞ মানুষের মধ্যে ফেসে গিয়েছে। চুপচাপ বসে থাকা ছাড়া এখন তার কোনো কিছু করার নেই। নাসির সাহেব চেতনা হারানোর পর্যায়ে। নুসরাত ধীরে ধীরে অবিচল কণ্ঠে বলে, সব পড়ে নিয়েছি আব্বা। শেষের কথাটা টেনে টেনে বলে বাবাকে আরেকটু টেনশন দেওয়ার জন্য, কারণ সে ভালোবাসে তার প্রিয় মানুষদের টেনশন দিতে। নাসির সাহেব এলোমেলো তাকান, চোখের মনিতে স্পষ্ট তার উদ্দীপনা। নুসরাত বাবার অতিরিক্ত রিয়েক্ট করা দেখে আবার ভিলেনদের মতো হাসে। ইশরাত কি কিছু বলেছ? আর কি কি জানতে পেরেছ ডায়েরি পড়ে? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করে না, বিরক্ত হওয়ার ভান করে কপালে ভাঁজ ফেলে ব্যগ্র কণ্ঠে বলল, ইশরাতকে আর কি বলবো আব্বা, জানেন কি হয়েছে? আমি না বললে জানবেন কিভাবে? দাঁড়ান বলতেছি কি হয়েছে। গোলাপি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে গিয়ে মনে হলো কোনো মাইয়ের ডায়েরি পড়ছি। পড়ে দেখি ওমা, এইটা তো কোনো আজমল আলীর ডায়েরি, আপনার আব্বার, আমার দাদার ডায়েরি। আমি কিছুটা বিরক্ত হলাম, পুরুষ মানুষের ডায়েরি আবার গোলাপি হবে কেন? লেখে। নিজের কৌতূহল একপাশে ফেলে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা দেখলাম, তা পড়ে নিলাম। লেখা পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতো জোগাড় হলো। এতটুকু পড়েছি, আমার নাম সৈয়দ আজমল আলী, আমার অনুমতি ছাড়া আমার গোলাপি ডায়েরি কেউ স্পর্শ করবে না। এতটুকু পড়ে মনে হলো লোকটা যখন নিজেই বলেছে তার ডায়েরি স্পর্শ না করার কথা, তাই আমি আর অসামাজিকতা দেখাইনি। পরে পর্ব ভেবে রেখে এসেছি। নাসির সাহেবের কাছে নুসরাতের এই কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না। ইশরাতের দিকে তাকাতেই দেখলেন ইশরাত স্বাভাবিক, তাই না চাইতেও বিশ্বাস করতে হলো যে নুসরাত ডায়েরিটা পড়েনি। পড়লে এতক্ষণে ইশরাতের কাছে সব খোলসা করে ফেলতো, আর ইশরাত নিজের স্বপ্নে ভাবা জিনিসটা আসলে কি দুঃস্বপ্ন নাকি বাস্তবতা তা জেনে যেত। নাসির সাহেব নুসরাতের সব কিছু বলার পর রাগে চোখে তাকান। অক্ষি যুগল প্রশস্ত করে দ্বিধাহীনভাবে নুসরাতকে জিজ্ঞেস করেন, তাহলে আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলে কেন? নুসরাত অবাক হওয়ার ভান ধরে, ভরকে গিয়েছে এমন করে লাফ মেরে উঠে দাঁড়ায় চেয়ারের উপর। 2 হাত সামনে এনে ভয় পাওয়ার মতো করে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মাফ করে দিন সৈয়দ সাহেব, আপনাকে আমি যা সত্যি বললাম তাই, কিন্তু আপনি এখন বলছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছিলাম। নুসরাত হঠাৎ সিরিয়াস হয়ে গেল।
চোখ দুটো ছোট ছোট করে শুধালো, সত্যি কি কিছু আছে ওই ডায়েরিতে আব্বা? তাহলে তো আজ একবার ওই ডায়েরি পড়ে দেখব। কি এমন আছে যার জন্য আব্বা আপনি ভয়ে বুক চেপে ধরেছেন? নাসির সাহেব বুক থেকে নেমে যাওয়া ভারী পাথর আবার এসে যেন বুকের উপর চাপা পড়ল। নুসরাতের দিকে অবিচল চোখে তাকিয়ে থেকে আওড়ান, তুমি এইরকম কেন নুসরাত? নুসরাত ঠোঁটের আগায় যেন উত্তর সবসময় রেডি থাকে। সে মোলায়েম ঠোঁট নাড়িয়ে উত্তর করে, আমি আপনার মেয়ে, তাই এইরকম আমি। আর আপনি এইরকম বলি আমি এইরকম, আমি এইরকম বলি আমি এইরকম, আর এই জন্যই আমি এইরকম, আর তাই এই জন্যই আমি এইরকম। নাসির সাহেব বিরস মুখে তাকিয়ে রইলেন নুসরাতের দিকে। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি পণ করে নিয়েছো নুসরাত? কাউকে শান্তিতে থাকতে দেবে না? নুসরাত দুই পাশে মাথা নাড়ায়, তারপর আবার উপর নিচ মাথা নাড়িয়ে মৃদু স্বরে আওড়ায়, আব্বা আমি আবার কি করলাম? আমি তো শুধু। নুসরাতের কথা নাসির সাহেব পূর্ণ করতে দিলেন না, হাত তুলে মাঝপথে থামিয়ে দিলেন। নিজেই নুসরাতের পরবর্তী কথা পূর্ণ করে দিলেন তার কথার দ্বারা, তুমি বলবে আমি শুধু আপনাকে বলছিলাম। নুসরাত উপর নিচ মাথা নাড়ায়। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখিও এইরকম আমি শুধু বলছিলাম বলতে বলতে আমাকে একদিন বলে বলে হার্ট অ্যাটাক করিয়ে ফেলবে। নুসরাতের চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। নাসির সাহেবের চোখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, আজরাইল কি আপনার টিকিট ওকে করে ফেলেছে আব্বা? নাসির সাহেব কিছুক্ষণ নুসরাতের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে তবেই আমার পিছু ছাড়বে? নুসরাত কারোর না শোনার মতো নিজ মনে আওড়ালো, আপনাকে কেন আমি হার্ট অ্যাটাক করাবো? করালে তো করাবো আপনার বড় ভাইকে। নিজ মনের কথাটা শেষ করে ছবির ভিলেনদের মতো মনে মনে নুসরাত একটা হাসি দিল। বাবার দিকে তাকিয়ে মুখ খুলতে যাবে তখনই নাসির সাহেব দ্রুত পায়ে সামনের দিক থেকে এগিয়ে যেতে যেতে বলেন, আর কোনো কথা নয়, তোমার সাথে কথা বললেই কথা বাড়বে আমার। নুসরাত পেছন থেকে উদাস চোখে দাঁড়িয়ে বাবার দ্রুত পায়ে প্রস্থান দেখল, তারপর হতাশ হয়ে লাফ মেরে বসে গেল চেয়ারে। টেবিলের উপর দুই হাতের কবজি ভর দিয়ে রেখে নিজের মুখে হাতের তালুতে রাখল। ইশরাতের দিকে এক পল চেয়ে দেখল মেয়েটা টেবিলে বসে ঘুমাচ্ছে। তখন নাসির সাহেবের উপরে রুম থেকে কণ্ঠ ভেসে আসে, নাজমিন নাস্তা টেবিলে দাও, আমি আসছি। ফ্রান্স সিটি হসপিটাল। জাইন একটু আগেই নিজের ক্যাবিনে এসেছে। টিফিন বক্স খুলে পরোটার টুকরোটা মুখে নিতেই রুমের কোথাও একটা মহিলার কণ্ঠ ভেসে আসে, পেজিং সৈয়দ ফারাদ, প্লিজ কাম ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। আই রিপিট ডক্টর সৈয়দ ফারাদ, প্লিজ কাম ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। মুখের সামনে নেওয়া খাবার জাইন টেবিলে রেখে দেয়। টেবিলের উপরে রাখা স্টেথোস্কোপ বাঁ হাতে এক প্রকার ছু মেরে টেবিলের উপর থেকে নিয়ে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। রুমের বাইরে থেকে বের হওয়ার আগে খোলা টিফিন বক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রুম থেকে বের হতে নিরেট কণ্ঠে বিড়বিড়ায়, এই জীবনে তোর আর লাঞ্চ করা হবে না, তুই যা তোর ডিউটিতে ভাই। নাসির সাহেব কিছু কাজে মেইন ফ্যাক্টরিতে গিয়েছিলেন। ইশরাত এখনও টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নুসরাত বসে বসে নখ করছে আর ইশরাতকে লক্ষ্য করছে। তার সন্দেহ, যদি বিন্দুমাত্র পরিমাণ সত্যি হয় তাহলে ইশরাতের বুকে একটা জোরাকার ধাক্কা লাগবে। তারপর ইশরাত আর সে মিলে গান গাইবে, জোর কা ধাক্কা হায় জোর সে লাগা, সাদি বান গেই উমার কেদ কি সাজা। ইশরাতের এই ভর দুপুরবেলা ঘুমানো নুসরাতের সহ্য হলো না। বাজ পাখির মতো গিয়ে খামচে ধরল ইশরাতের সুতি কাপড়ের কামিজ। কারোর প্রবল হাতের থাবায় ইশরাত ধরফর করে উঠে বসল ঘুম থেকে। টেবিলে ঘুমানোর জন্য কাঁধে ব্যথা হয়ে গিয়েছে তার। হাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে লাগলো। চোখে মুখে এখনো ঘুমের রিস। চোখ কুচকে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? নুসরাত দুই হাতে ইশরাতের ডাগর ডাগর চোখগুলোর নিচের দিকে চামড়া টেনে ধরল। দাঁত কেলিয়ে ইশরাতের দিকে তাকিয়ে অবসন্নতা নিয়ে বলল, তুই শালি এত ঘুমাস কেন? মা আমার, তোকে যদি এখন কোনো বেটা এসে তুলে নিয়ে চলে যায় তাহলে তুই তো ঘুমের চক্করে কিছুই বুঝবি না। এত ঘুম তোর কই থেকে আসে? নুসরাতের হাত ইশরাতের চোখের নিচ থেকে সরিয়ে নুসরাতের হাতে থাপ্পড় মারে।
তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে অবসন্ন কণ্ঠে বলে, আল্লাহর বাড়ি থেকে ঘুম আসে, এবার সর বাপ আমার। নুসরাত সরার পাত্রী না। ইশরাতের হাতে থাবা মেরে টেনে ধরতেই ইশরাত চেয়ার সহ উল্টে আসে। মেঝেতে পড়ার ভয়ে ইশরাত চোখ ভর্তি ঘুম সুরসুর করে চলে গেল। মুখ থেকে বের হয়ে আসলো অতর্কিত শব্দ। ইশরাত মেঝেতে পড়ে গেছে ভেবে ভয়ার্ত চোখে আশেপাশে চোখ বুলালো। ধরফর করা কম্পিত বুক নিয়ে নুসরাতের দিকে ভুরু কুঞ্চিত করে তাকায়। রাগে চোখে তাকিয়ে শাসানো গলায় কিছুটা চিৎকার করে বলে, কি হয়েছে তোর? এইরকম গরুর মতো টানছিস কেন? নুসরাত নির্লিপ্ত দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, প্যান্টের পকেটে 2 হাত পুরে রেখে নির্বিকার কণ্ঠে বলে, গরুকে গরুর মতো টানতে হয়। ইশরাত ভুরু যুগল এক পাশে করে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি আমাকে ইনডাইরেক্টলি গরু বললি? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করল না, গা জ্বালানো হাসি দিয়ে উপর নিচ মাথা নেড়ে বলল, আমি তোকে ডাইরেক্টলি গরু বলেছি, তো তুই কি করবি? ইশরাত চোয়াল শক্ত করে নেয়, তারপর পুরো ডাইনিং রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। নুসরাত ইশরাতকে চিৎকার করতে দেখে সেও ভেঙিয়ে হেসে ওঠে উচ্চ শব্দে। দাঁত কেলিয়ে ইশরাতের হাত চেপে ধরে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো উপরে লাইব্রেরি রুমে। ইশরাত পেছন থেকে চিৎকার করছে, কোথায় নিয়ে যাচ্ছিস? নুসরাত উত্তর করার প্রয়োজন বোধ করল না, দ্রুত পদক্ষেপে উপরে উঠে গেল। লাইব্রেরি রুমে ঢুকে ইশরাতের হাত ছেড়ে দেয়। ইশরাতকে আদেশ দিয়ে বলে, গোলাপি ডায়েরি খুঁজে বের করতে সাহায্য কর। ইশরাত বাক্য ব্যয় করতে চাইলে তার আগেই নুসরাত তর্জনী আঙুল ঠোঁটে চেপে চুপ দেখালো। ইশারায় বলল, চুপচাপ খোঁজ করতে। ইশরাত কথা পারল না, বিনা বাক্যে খোঁজ করতে লাগলো গোলাপি ডায়েরিটার। পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খোঁজার পরও ডায়েরিটা পাওয়া গেল না। ইশরাত ক্লান্ত ভঙ্গিতে এসে নুসরাতের কাঁধে ভর দিয়ে দাঁড়ায়। মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল, গোলাপি ডায়েরি দিয়ে তুই কি করবি? নুসরাত নিরুদ্বেগ গলায় জিজ্ঞেস করে, খুঁজে পাসনি ডায়েরি? সে জানে গোলাপি ডায়েরি খুঁজে পাওয়া যাবে না। নিজের ভাবনা সত্যি হতেই নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল হা হা করে। ইশরাত অবাক চোখে তাকিয়ে দেখে নুসরাত কোনো কারণ ছাড়াই হাসি হাসছে। গা দুলিয়ে এত হাসির মানে খুঁজে পায় না সে। ইশরাতকে ওইরকম অবাক রেখেই হাসতে হাসতে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় নুসরাত। প্রতিমধ্যে কানে ভেসে আসে সতর্কতা মিশ্রিত ইরহামের গলা। নুসরাত ভুরুযুগল কুঞ্চিত করে ফিরে তাকায়। ইরহামকে চোরের মতো উকি মারতে দেখে ফাটা গলায় জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? চোরের মতো বিহেভিয়ার করছিস কেন? নুসরাত কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। জানালার ওপাশ থেকে মাথা বের করে লটকে চেয়ে আছে ইরহাম। নুসরাত নিজেদের জানালার কাছে দাঁড়িয়ে ইরহামের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খামচে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইশরাত ততক্ষণে ভুরু কুঁচকে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তার মাথার ভিতরে এখনো চলছে গোলাপি ডায়েরির বিষয়টা। নুসরাত কোনো কারণ ছাড়া ওই ডায়েরি নিয়ে কথা তুলবে না। তার উপর আবার সকালবেলা বলেছিল স্বপ্ন নাকি বাস্তব, এখন আবার ডায়েরি উধাও। ইশরাত একে একে সব মিলাতে গিয়ে গণ্ডি পাকিয়ে দিল মগজে। নিজের অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল ইরহামের সতর্কতা মিশ্রিত গলার আওয়াজে। এই শোন, দাদি আবার কান্না করছে, সে নাকি বেশি দিন বাঁচবে না। শেষবারের মতো দেখা করতে চায় বড় বাবার সাথে সামনাসামনি। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় সবাইকে নিজের শান্তির জন্য। এসব বলে বলে আমার মাথা খেয়ে ফেলছে। কানের পোকা কান থেকে ভাগিয়ে দিয়েছি। এখন তুই বোন একটা আইডিয়া দে, এদের দেশে আনবো কিভাবে? নুসরাত ঠোঁট টিপে হাসে। ইরহামের দিকে স্থির দৃষ্টি রেখে 2 হাত তুলে আড়মোড়া ভেঙে হেয়ালি করে বলে, কি দিবি আমাকে যদি আইডিয়া দেই? ইরহাম তৎক্ষণাৎ উত্তর দেয়, যা চাইবি দাদি তাই দেবে তোকে। ইশরাতের দিকে নুসরাত একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। 2 বোনের ইশারায় নিজেদের সলা পরামর্শ সেরে নেয়। ইরহামকে উদ্দেশ্য করে ইশরাত আর নুসরাত একসাথে বলে ওঠে, দাদিকে শেষ পর্যায়ে পাঠিয়ে দে। ইরহাম আঁতকে ওঠে। বিস্ময়ে তার চোখের কোটর থেকে বের হওয়ার পালা চোখ। 2 পা পিছিয়ে গিয়ে মৃদুস্বরে চিৎকার করে বলে, মানে? ইশরাত 2 হাত ডাউন করে দেখায়, কুল কুল। ইরহাম কুল হতে পারে না। শুভ্র আননে নেমে আসে গাঢ় কালো মেঘ। সামান্য আইডিয়া চাওয়ায় 2 বোন একজন জিন্দা মানুষকে মেরে ফেলার কথা বলে।
কি ডেঞ্জারাস ভাইয়েরা। ইশরাত মোলায়েম কণ্ঠে বলে, দাদিকে শেষ পর্যায়ে পাঠাবি, অভিনয় করবি। দাদির মৃত্যুর লাস্ট স্টেজ চলছে, এই জান যায় যায় ভাব, বুঝছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে কর্কশ গলায় শুধায়, তুই কি মনে করেছিলিস বাল? ইরহাম ঢোক গেলে জানালা থেকে আরো 2 পা পেছনে সরে যায়। নুসরাতের হাতের কাছে পেলে তাকে যে ভর্তা বানাবে তা সে জানে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁত কিলিয়ে হেসে উত্তর করে, আমি মনে করেছিলাম তুই আর আপু মিলে দাদিকে গাড়ির নিচে চাপা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার কথা বলছিস। নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, গালে তর্জনী আঙুল ঠেকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলে, এটাও ঠিক বলেছিস। গাড়ির নিচে চাপা মেরে দিলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। তাহলে তোদের গুণধর চাচা বুঝতে পারবে তার মা অসুস্থ, আর চাচাতো ভাইরাও বুঝতে পারবে তাদের দাদি অসুস্থ। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই মাথায় গাঁটটা পড়ল। গাঁটটা মেরেছে ইশরাত। মাথায় হাত চেপে নুসরাত ইশরাতের দিকে বিরক্তি নিয়ে তাকায়। নাক ফুলিয়ে জিজ্ঞেস করে, মারলি কেন? ইশরাত নির্বিকার কণ্ঠে জানায়, কথা বলার স্টাইল বদলা। এইরকম কথা বললে মানুষের খারাপ লাগবে, আর ওর চাচা চাচি হলে তোর কিছু লাগে না? ইশরাতের প্রশ্ন শুনতেই ধূপ করে বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে নুসরাতের। তাচ্ছিল্যের হাসি হেসে ব্যগ্র কণ্ঠে উত্তর দেয়, না, আমার কিছু লাগে না। ইশরাত ইরহামের দিকে তাকায়। নুসরাতের কথায় ধ্যান না দিয়ে জিজ্ঞেস করলো, দাদির শরীর এখন কেমন? ইরহাম মুখ হাসি হাসি করে বলে, জি আপু, ভালো। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল, তোর এই ঠোঁটের নিচের মেলানো দাঁতগুলো ভেঙে দেই, বিচ্ছিরি লাগছে একদম এই মেলানি। তারপর লেগে গেল দুইজনের মধ্যে ঝগড়া। কার দাঁত কেমন, কার নাক কেমন, উল্টো নাকি তেরা, দাঁত বেঁকা, লম্বা নাকি বড়, ঠোঁট কেমন। কেউ কারোর কথা মাটিতে ফেলতে দেয় না। একজন এক কথা বলে তো আরেকজন আরেক কথা। নুসরাত নিজের জায়গায় দাঁড়িয়ে স্থির থাকতে পারল না। 2 হাত সামনের দিকে তুলে তেড়ে গেল ইরহামের চুল ধরার জন্য। ইরহাম জানালা থেকে 5 হাত দূরত্বে সরে গিয়ে দাঁড়ালো। ওখান থেকে দাঁড়িয়ে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙায়। তারপর ভেঙচি কেটে হেলে দুলে চলে গেল রুম থেকে বের হয়ে। রেস্টুরেন্টের মাঝ বরাবর একটি সিট বুক করে বসে আছে আবির। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে আছে তার। হাতের ঘড়ি চেক করে দেখে নিল সময়। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আসার কথা ছিল 4টার সময়, এখন বাজে 4টা 30 মিনিট। তার এখনো কোনো পাত্তা নেই। বিরক্তির চরম শিখরে পৌঁছে দিয়ে তাকে আরও 15 মিনিট অপেক্ষা করিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটি উচ্চতায় 5 ফিট 6 ইঞ্চি। দেখে বোঝার উপায় নেই এ ছেলে নাকি মেয়ে। মাথায় ক্যাপ, মুখে কালো ওয়ান টাইম মাস্ক। চুলগুলো কি করেছে আল্লাহই ভালো জানে। দ্রুত পদক্ষেপ ফেলে সামনে আগায় মেয়েটা। চোখ বুলায় চারিদিকে। যখন আবির অক্ষিকোটের মধ্যে আবদ্ধ হয় তখন সে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আবিরের টেবিলের দিকে। মেয়েটার হাঁটার স্টাইল দেখেও আবির বিরক্ত হয়। নাক কুচকে ছ্যাবিশিষ্ট কিছু শব্দ ব্যয় করে। যা দূর থেকে হেঁটে আসা মেয়েটা ছেলেটার মুখের অভিব্যক্তি দেখে বুঝে নেয় কি বলছে। তার একটা দারুণ ক্ষমতা আছে, মানুষের ঠোঁট নাড়ানো দেখে বুঝে নেয় কি বলছে। মেয়েটার হাসি পায়। পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় টেবিলের সামনে। কোনো প্রকার হাই হ্যালো না করে শব্দ তুলে চেয়ার টেনে বসে পড়ে। ক্যাপটা মাথা থেকে খোলে না, ওইভাবেই থাকে, শুধু ওয়ান টাইম মাস্কটা খুলে নেয়। টেবিলের ওপরে অবহেলায় নিয়ে ফেলে দেয় মাস্ক। নিজের কাঁধের ব্যাগটা পাশের চেয়ারে নামিয়ে রেখে পানির পট বের করে। ঢকঢক করে পানি পান করা শেষ করে আবার ঢুকিয়ে রাখে ব্যাগে। এরপর তাকায় সামনে বসা আবিরের দিকে, যে নাক তুলে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কি বলার জন্য ডেকে পাঠিয়েছ বলো। নুসরাত শীতল কণ্ঠে কথাটি বলে। আবির নুসরাতের মুখের দিকে তাকাতেই এতক্ষণে গরম হওয়া মেজাজ শিথিল হয়ে আসে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কিছু খাবে? নুসরাত না ভঙ্গিতে মাথা নাড়ে, প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে আবিরের দিকে। কিছুটা শ্লেষ মিশিয়ে কটাক্ষের সহিত বলে, এত জরুরি ভঙ্গিতে ডাকলে কি বলার জন্য? এখন না বলে বসে রয়েছ কেন? কি বলবে বলো? আবির কিছু বলতে নিবে নুসরাত হাত তুলে কথা থামিয়ে দেয়। শীতল শান্ত দৃষ্টি অবিচল স্থির রেখে
সামনে বসা পুরুষটার দিকে। আরও একবার ঠেস মেরে টেনে টেনে বলে, তোমার অফিস কলিগ তোমাকে দেখে নেবে না আমার সাথে? আরে আরে, মাস্ক পরো আগে, না হলে তো তোমার চাকরি চলে যাবে। নুসরাতের কণ্ঠে স্পষ্ট কটাক্ষ। আবির বুঝল নুসরাত খুব সূক্ষ্মভাবে তাকে অপমান করছে। আবির নুসরাতের দিকে তাকালেই দেখল মেয়েটা তার দিকে তাকিয়ে নেই। সে মনোযোগ সহকারে নিজের হাতের নখ দেখছে। মনে হচ্ছে এখন নখ দেখা ছাড়া তার আর কোনো কাজ নেই। নুসরাত নখের দিক থেকে তাকিয়ে আবিরকে জিজ্ঞেস করে, কি বলবে বলো? এভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে না, ছাগলের মতো লাগে তোমাকে। আবিরের শীতল হয়ে আসা মেজাজ আবার গরম হয়ে যায় নুসরাতের খোঁচা মেরে মেরে কথা শুনে। মনের ভিতরে নাড়া দেয় কিছুটা অহংকারমূলক প্রশ্ন। নিজ মনেই ভাবে, এই মেয়ের এত ভাব কিসের? একে থাকে তো বস্তিতে, তার উপরে আবার হকার্স মার্কেটের কাপড়, জুতো ওপরে স্লিপার, যা রিলেশনশিপে যাওয়ার পর থেকে দেখছি। এ কেন এত ভাব নিয়ে আসে? কোত্থেকে এত ভাব আর অ্যাটিটিউড? মনের ভিতরে ফুটে ওঠে চাপা ক্ষোভ, এবার তীর তীর করে বাহিরে বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে শ্লেষ মিশিয়ে জিজ্ঞেস করে, তোমার এত অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না নুসরাত? কারণ তুমি থাকো তো একটা বস্তিতে, তার উপরে আবার পরো লোকাল বাজারের কাপড়। আমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই জানো তুমি? আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত লো, এটা একবার ভেবে দেখেছো? তুমি আবার স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার। বস্তির মেয়ের এত ভাব কিসের আমি বুঝে পাই না। নুসরাত আবিরের কথা না শোনার মতো করেই হাতের নখ দেখতে থাকলো। নখের দিকে তাকিয়ে উত্তর করলো, আমার কোনো ইচ্ছে নেই তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই লেভেলের তা জানার। নুসরাতের কাছ থেকে কোনো পাত্তা না পেয়ে আবির অজগর সাপের মতো ফুলে ওঠে। নুসরাতের হাতে চেপে ধরতেই যাবে, নুসরাত নিজের হাত সরিয়ে নেয়। মাথা দুই পাশে নাড়িয়ে সাবধান করে দিয়ে বলে, হুম, একদম না। আমি তোমাকে এই অধিকার দেইনি আমার শরীর স্পর্শ করার। আবির নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু চাপা ক্লেশে শরীর মন দুটোই পিষ্ট হলো। দাঁত কটমট করে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তোমাকে দেখলে কেউ বলবে না তোমার বয়স 19। এই বয়সে যে হাল করেছ, যে কেউ তোমাকে দেখলে বলবে 50 বছরের বুড়ি। নুসরাত হাঁ হাঁ করে হেসে উঠল। কথাগুলো মাছি তাড়ানোর ভঙ্গিতে বাতাসে উড়িয়ে দিয়ে আবিরকে শুধরে দিয়ে বলে, তাহলে তো কম লাগে আমাকে দেখতে। আমার বয়সের সাথে আরও +5 অ্যাড যোগ করো, তাহলে যে বয়সটা আসবে ওটা আমার বয়স। এত কম বয়সী আমাকে দেখা যায় তা তো আমি আগে জানতাম না। নিজের বয়স থেকে আরও 5 বছর কম লাগে। যুবতী দেখা যায় আমাকে কিভাবে? আবির আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। কোনো বাক্য ব্যয় ছাড়াই কথা তুলল, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তারা ঘরের জন্য বউ চায় যে তাদের খেয়াল রাখবে আর আমার সাথে সংসার করবে। তোমার মতো ঢিঙ্গি মেয়ে চায় না যে সারাদিন বাইরে ঘুরে বেড়াবে ছেলেদের মতো করে। তাই তোমার সাথে আমার সম্পর্কের ইতি এইখানেই ঘটাতে আসলাম। আমার বাবা মা আমার জন্য মেয়ে চয়েস করেছে। মেয়েটি যেমন ভদ্র তেমন সুন্দর, তার ব্যবহার দেখলে তো যে কেউ বলবে মারহাবা। আর বাড়ির সকল কাজ সে এক হাতে সামলাতে পারে। মেয়েটা সর্বগুণে সম্পন্ন। তার দিক থেকে তুমি একজন অকর্মার ঢেকি যে সারাদিন হাতে একটা মোবাইল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলো। কাজ কি পারো তুমি? তোমাকে আমি বিয়ে করব এই স্বপ্ন তুমি দেখো? নুসরাত 2 হাত তুলে আড়াআড়ি বুকে বাঁধল। চোখে মুখে নেই কোনো দুঃখ, যেন একে পিছন ছাড়াতে পেরে সে খুব খুশি। নিজের পেটে খিল মেরে খুশি আটকে রেখে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য বউ আনছ না কাজের জন্য বুয়া নিয়ে আসছো, কোনটা? আবির মৃদু গলায় চিৎকার করে ওঠে, হোয়াট? নুসরাত অবিচল কণ্ঠে ভয়ার্থহীনভাবে জিজ্ঞেস করে, কাজের বুয়া আনছো নাকি বাড়ির বউ আনছো? আচ্ছা এটা বলো, তোমার বউয়ের বয়স কত, 16, 17 নাকি 15? নুসরাত নিজের প্রশ্ন করে নিজেই আবার উত্তর দেয়। তর্জনী আঙুল গালে ঠেকিয়ে ভাবার মতো করে বসে রয়। আবির চোখ মুখ কঠিন রেখে উত্তর দেয়, 16। নুসরাত হাঁ হাঁ করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে হেসে ওঠে। আবিরকে তার কাছে জোকারের মতো লাগছে। দাঁত কেলিয়ে হেসে বলে, কুল ব্রো কুল, উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছি এসএসসি ক্যান্ডিডেট কোনো মেয়ে বিয়ে করছো তাই না? একদম কচি খুকি। আবির একটা কথা জানো কি, ওই কচি খুকিকে তুমি যদি বলো হাঁটো, ওই খুকি হাঁটবে, বসতে বললে বসবে, শুয়ে পড়তে বললে শুয়ে পড়বে।
এখান থেকে নড়বে না, আবার সামনে হাগো বললে হাঁকবে, আবার আমার সামনে হাগো বললে হাঁকবে। মেয়েটা প্রথমে একটু লজ্জা পাবে, তারপর রাঙা মুখ নিয়ে স্বামীর কথা শুনে ওইখানে বসেই হেগে স্বামীর কথা রাখবে। নুসরাত কথা বলতে বলতে হাসল। আবিরের মুখ ততক্ষণে রাগে লাল বর্ণ ধারণ করেছে। নুসরাত তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, তরতাজা মাল নিয়ে আসছো তাই না? এই বাচ্চা মেয়েটার জীবনটা অকালে ঝরে যাবে। বড় কষ্ট পাইলাম মেয়েটার জন্য। আমার পক্ষ থেকে এক বুক ভরার সম্বেদনা নিয়ে তোমার হবু বউকে দিও। মেয়েটাকে শাড়ি পরিয়ে এনে তোমার বাবা মা পুতুল বানিয়ে রাখবে, বেচারি। নুসরাত ঠোঁট উল্টে মুখ দুঃখী বানিয়ে ফেলল। তারপর হাতের কাছে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে থু থু করে ফেলল। আবির উঠে দাঁড়ালো। এক আঙুল তুলে নুসরাতকে শাসাতে নেবে নুসরাত বসার থেকেই থাবা মেরে আবিরের আঙুল নিজের হাতের তালুর মধ্যে চেপে মোচড় মারল। তারপর দুই পাশে ঠোঁট চেপে হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, একদম আমার দিকে আঙুল তোলার চেষ্টা করবে না, আঙুল ভেঙে গলার লকেট বানিয়ে পরিয়ে দেব। নুসরাতের কথা শেষ হতেই আবির নুসরাতকে তিরস্কার করে বলে, তুমি যে ছোট লোক তার প্রমাণ এই। কথা বলার ভাষা এমন কেন তোমার? একটা হাই কোয়ালিটির রেস্টুরেন্টে বসে তুমি কি ভাষা ইউজ করছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোন দুঃখে তোমার মতো বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের পেছনে আমি আবির পড়েছিলাম আল্লাহই ভালো জানে। নুসরাত হাত দিয়ে চুটকি বাজায়। নিজের দিকে আবিরের দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসে বলে, ও হ্যালো মিস্টার, এদিকে। আবির নুসরাতের দিকে অনীহা নিয়ে তাকাতেই কাঁধ সমান মেয়েটির হাত ঘুরিয়ে এনে ঠাস করে দুইটা থাপ্পড় মারে। থাপ্পড়ের উচালো শব্দে রেস্টুরেন্টে বসা লোকেরা ফিরে তাকালো তাদের দিকে। অনেকে নিজেদের মোবাইল পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলো। নুসরাত উল্টো দিকে ঘুরে দাঁড়ানোতে ক্যামেরাতে শুধু তার পেছনের অংশ দেখা গেল। আবিরের দিকে এক আঙুল তুলে শাসিয়ে বলল, তুই কি আমাকে বলছিস বস্তি থেকে উঠে এসেছি? তুই তো নিজেই লো কোয়ালিটির একটা হাই স্কুলে পড়া কোচি মেয়েকে বিয়ে করছিস, তা আবার গর্বে বুক ফুলিয়ে এসে আমাকে বলছিস। তোর মতো পুরুষদের ধিক্কার, যারা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পড়াশোনার বয়সে বিয়ে করিস। আর ওইসব পুরুষদেরও ধিক্কার, যারা নিজেদের মেয়ের পড়ার বয়সে তাদেরকে তোর মতো বুড়া নিচু মন মানসিকতা ছেলেদের হাতে ধরিয়ে দেয়। শালা কুত্তা, থু তোকে, তোর এই বউয়ের বাপকেও থু। আবির কিছু বুঝে ওঠার আগেই আরও একটা দাঁত নড়ানো থাপ্পড় মারল তার গালে। চিনচিনে ব্যথায় পুরো গাল অসাড় হয়ে আসলো আবিরের। গালে হাত চেপে কিছু বলতে নেবে নুসরাত পাত্তা দিল না। অবহেলা নিয়ে ফেলে রাখা মাস্ক থাবা মেরে তুলে নেয়। চেয়ারের উপর রাখা ব্যাগটা কাঁধে তুলে নেয়। মাস্ক মুখে পরে নিয়ে দ্রুত পায়ে পেছন ঘুরে। এই লম্পটের মুখ দেখার আর কোনো আগ্রহ জাগছে না তার। রেস্টুরেন্টে থাকা মানুষগুলো এতক্ষণে জমাট বেঁধে ফেলেছে তাদের টেবিলের আশেপাশে। জমা হওয়া সবাইকে এক প্রকার অনীহা নিয়ে পাশ কাটিয়ে বের হয়ে যায় নুসরাত রেস্টুরেন্টের বাহিরে। আবির এখনও হতবিহ্বল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে। তার ডান হাত এখনও গালে চেপে ধরে। মেয়েদের হাতে এত শক্তি থাকে, আজ এই থাপ্পড় না খেলে সে জানতেই পারত না এটা কোনো মেয়ের হাত নাকি ইস্পাত রড। অন্তঃকরণে বয়ে চলা প্রশ্নের বহার অন্তঃকরণেই রয়ে গেল। আবির গালে হাত দিয়ে জিম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায় অনেকক্ষণ। ততক্ষণে ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। সবাই মেয়েটার সাহসিকতা দেখে অবাক হচ্ছে, সাথে প্রশংসাও করছে।